আমার ৪ বছরের একটা বাচ্চাকে নিয়ে আমি একা যুদ্ধ করেছি। আমার মা-বাবা, ভাই-বোন কেউ নেই পৃথিবীতে। ঢাকা আসার পর দেখতাম প্রায় তার মাঝরাতে তার মোবাইল বিজি থাকতো। র্যাপিডলি সে চেঞ্জ। আমি এ নিয়ে যখন তার সাথে কথা বলেছি, তখন সে বলেছে যে, "আমার আত্মীয়স্বজন থাকতে পারে না, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার বোন কথা বলতে পারে না। ইটস জাস্ট কোয়াইট ইম্পসিবল।" এত রাত একটা মেয়ে তার বাবাকে রাত্র ১২টার পরে ১২:৩০ একটায় ফোন দেবে আর ২.৫ ঘন্টা ২ ঘন্টা কথা হবে। এটা মুশকিল। কিভাবে বিশ্বাস্য? ঢাকা আসার পরে তার বাসায় আমি গেলাম। বাসায় যাওয়ার পরে আমি বিভিন্ন সিম্পটম দেখলাম যে সে বহুনারীতে আসক্ত। জীবন তো একটাই। নষ্ট পথে গিয়ে এই দুনিয়ায় না হয় পার পাওয়া যাবে। কিন্তু আল্লাহর আদালত তো একটা আছে। সেখানে তো কখনো ছাড় হবে না। আল্লাহ কি ছেড়ে দেবে? দেবেন না। এইটাকে ভালোবাসা বলবেন আপনি? যখন আপনি জানতেছেন আপনার হাসবেন্ড একাধিক নারীর বাসায় গিয়ে ঘুমোচ্ছে। আপনি প্রমাণ দেখছেন। তারপরে আপনি তার সঙ্গে সংসার করতে এটা চান। তো আমি আগে জানতাম না। এখন তো জানেন, এখনো আপনি সংসার করতে চান তার সাথে। কেন? আপনি তো আর ১৩ বছরের খুকি না। আপনি কি নাম বলতে চান? না, আমি নাম বলতে চাই না। আপনি আমার সঙ্গে যে পড়ালেখার ব্যাকগ্রাউন্ড শেয়ার করছিলেন সেটা শেয়ার করা যায়? হ্যাঁ, যায়। আমি স্পেসিফিক্যালি ইউনিভার্সিটির নামটা বলতে চাইছি না। হুম, যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। অনেকে হয়তো একটা অ্যাজাম্পশন করতে পারে আমার কথা শোনার পরে। রাইট। আর ভয়েস টিউন যারা আমার ওয়েল নোন, যারা কাছের রিলেটিভস, তারা অবভিয়াসলি আমার কথার স্টাইল দেখলে নোন হয়ে যাব আমি। সঠিক। আপনি দুটো তো লয়ার এবং জি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ফার্স্ট হইনি। ফার্স্ট ক্লাস হ্যাঁ, এবং আপনি অনেকগুলি ইউনিভার্সিটিতে পড়িয়েছেনও। জি। মানে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি। আমি একটা এনজিওতে জব করেছি। দুদকে কাজ করেছি আমি ৫ বছর পিপি হিসেবে। ওহ মাই গড! পাবলিক প্রসিকিউটর। জি, জি। মাই গুড গড! আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি লাস্ট 14 ইয়ার্স সিঙ্গেল মাদার ছিলাম। ১৪ বছর। হ্যাঁ, আমার ৪ বছরের একটা বাচ্চাকে নিয়ে আমি একা যুদ্ধ করেছি। আমার মা-বাবা, ভাই-বোন কেউ নেই পৃথিবীতে। আমার মা মারা গেছেন, আব্বু মারা গেছেন। আমি একা যুদ্ধ করছি ওইটুকু বাচ্চাকে নিয়ে। আজকে কতটা বাধ্য হলে আমি আজকে ভাইয়া আপনার দ্বারস্থ হয়েছি। আমি অনেক জায়গায় ঘুরেছি জাস্টিস পাওয়ার জন্য। কিন্তু সবাই আমাকে সান্ত্বনা দেয়, সিম্প্যাথি দেখায়। বাট কেউ যে বিপদে পাশে এসে দাঁড়াবে, নো ওয়ান অফ দেম। আত্মীয়স্বজনকে আমি মান-সম্মানের ভয়েও শেয়ার করতে পারিনি রিসেন্ট আমার জীবনে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে নিয়ে। এত মানে দুদকে চাকরি করা একটা মানুষ, ইউনিভার্সিটির টিচার, লতে অ্যাডভোকেট হিসেবে ফার্স্ট ক্লাস পাওয়া, মানে এর চেয়ে আমি বড় সারা কিছু একটা জীবন মেয়ের আর কিছুই হইতে স্কলারশিপে পারে না। পড়াশোনা করেছি। বাবা-মার ও মাই একমাত্র সন্তান ছিলাম। ও মাই গড! বাবা সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। মাই গড! মানে টপ অফ দ্য টপ আপনি একটা পরিবারের মানুষ, টপ অফ দ্য টপ রেজাল্ট, টপ অফ দ্য টপ জব, এভরিথিং টিপটপ। এন্ড আমি আপনাকে মাস ছাড়া যখন দেখলাম, ইউ আর টু বিউটিফুল। হোয়াট ক্যান হ্যাপেন উইথ ইউ? ভাইয়া লাস্ট 14 ইয়ার্স যখন আমি সিঙ্গেল মম ছিলাম, I don't have any relation. ঘটনা দুটো জীবনে ঘটেছিল আমার। বাস ওই পর্যন্তই। বাট I didn't allow them. লাস্ট 2020 মানে যে ঘটনার জন্য আমি আপনার দ্বারস্থ হয়েছি বাধ্য হয়ে। জি। ফেসবুকের মাধ্যমে আমার একটা ছেলের সাথে আমার পরিচয় হয় জাস্ট ইন্ট্রো। ফেসবুকে যেমন অ্যাকসেপ্ট করে লাস্ট 3 ইয়ার্স অ্যাকসেপ্টটা পেন্ডিং ছিল অ্যাকসেপ্টিংটা। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি। পরে 2020 মোস্ট প্রবাবলি করোনার সময়কালীন অথবা আফটার দ্য করোনা আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর লাস্ট 4 ইয়ার্স তার সাথে আমার একটা ভালো টার্মস ছিল, ফ্রেন্ডলি টার্মস। লাস্ট 6 অর 1 ইয়ার আগে সে আমাকে প্রপোজ করে। তো আমি তার কাছে তারপর কি কিছুদিন দেখা হয়েছে? না, উই ডিডন্ট মেট। অলরাইট। এই 3 ইয়ার্স আমরা কখনোই দেখা করিনি। ভিডিও কলে টুকটাক কথা হয়েছে ১ বছর আগে থেকে। সে আমাকে প্রপোজ করে, আমাকে সে পছন্দ করে মানে আমাকে সে রিলেশনের প্রপোজাল দেয়। তারপরে বিয়ের প্রস্তাব দেয় আমাকে। আমি ফার্স্ট টাইম বলি যে, "আমরা যেহেতু দেখা করিনি কখনো, তো দেখাটা হোক আমাদের। আমাকে ৬ মাস সময় দেন।" ওই সময় আমার ছেলের একটা হায়ার এডুকেশনাল একটা রেপুটেশন দ্যাট মিনস হচ্ছে যে একটা কৃষির একটা পরীক্ষা এক্সাম রানিং ছিল, এইচএস। তা বলে আমার ছেলের পরীক্ষা শেষ হোক, আমি ঢাকায় যাই, দেখা করি তারপরে না হয় ডিসিশন নেওয়া যাবে হুইচ ওয়ান ইজ বেটার ফর আস। তারপরে যখন আমি আসতে পারিনি, পরীক্ষা দেরি হচ্ছিল প্র্যাকটিক্যাল ব্লা, ব্লা এইসব কারণে, তখন সে আমার এলাকায় যায়। মানে আমি কিভাবে বলি এই ঘটনাগুলো? আমার ছেলেটা এখন 19 প্লাস। এবার হায়ার স্টাডি করতে সে বাইরে চলে যাবে। তো রংপুরে
সে দেখা করতে যায়। যাই হোক আমি জায়গাটার নাম বলে ফেললাম। দেখা করতে গিয়ে সে আমার বাসায় ওঠে। আমার বাসায় ওঠার পরে সেখানে বেশ কিছু সময় থাকে, অনেকদিন থাকে। তো অনেকদিন মানে প্রায় ১ মাস সে ১ থাকে। মাস সে গিয়ে একটা আপনার বাসায় থাকছে। হ্যাঁ, আপনার ছেলে কোথায় তখন? আমার বাসাতেই আমার সাথেই ছিল। ও মানে ফ্রেন্ড আমি তখন ছেলেকে বলেছি যে আমার কাজিন হয় প্লাস ফ্রেন্ড ওকে শেয়ার করেছি সব। ওকে। যে এভাবে পরিচয় আসছে। তো আমার ছেলেও ঠিক আছে দেখো তুমি যদি ও খুব ফ্র্যাঙ্ক আমার সাথে আমার ছেলে ফ্রেন্ডলি। বলে তুমি তো এত বছর কষ্ট করেছো আমাকে নিয়ে। দেখো যদি তোমার ভালো লাগে তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো। এটা তোমার লাইফ। লাইফ ইজ ইয়োরস, চয়েস ইজ ইয়োরস। গেস্ট আমার বাসায় গেলে আমি তো তাকে বের করে দিতে পারি না। কিন্তু ১ মাস থাকাটাও তো অনেক ব্যাপার। হ্যাঁ, সে ছিল। লাস্ট যখন ১৮ দিন পার হয়ে যায় তখন ধীরে, ধীরে না ডে বাই ডে আমি তার প্রতি উইক হয়ে পড়ি। ওকে, স্বাভাবিক। হ্যাঁ, একসাথে থাকলে হয়ই মাঝে। হ্যাঁ, না একসাথেও ঠিক না। সে তার মতো মানে কাছাকাছি। হ্যাঁ, গল্পটা গুজব করা তার রাইট। লাইফ সম্পর্কে সে আমাকে বলেছে। বাট যা বলেছে সবই মিথ্যে ছিল। হ্যাঁ? হি এসকেপড এভরিথিং। তার আগের ওয়াইফ ছিল। সে বলেছে তার ওয়াইফের সাথে তার বনিবনা হয়নি, সেপারেশনে চলে গেছে। হুম, সে আমার কাছে ডিভোর্স বলেছে যে আমি আগের ওয়াইফকে কি ডিভোর্স দিব? হুম। তো সেই ঘরে তার বড় একটা মেয়ে আছে 27 ইয়ার্স ওল্ড। How older he is? অ্যাপ্রক্সিমেট তার এনআইডিতে যতটুকু আমি দেখেছি তার ডেট অফ বার্থ হচ্ছে 63 তে। তার মানে তার বয়স কত এখন? অ্যাপ্রক্সিমেট 60 প্লাস। ৬০ বছর। হ্যাঁ, ওকে। সো ম্যাচিউর ইনাফ। যায় হ্যাঁ, তার 23rd একটা ছেলে আছে। হুম, তো সে বলেছে তার আগের ওয়াইফকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে। হুম। তার সাথে রিলেশন নাই, সেপারেশন। তো আমার কাছে বলেছে আমি কি ডিভোর্স দিব? তো আমি বললাম যে একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়ের সংসার কিভাবে নষ্ট করি? সর্বনাশ করা এটা অধর্ম আমার পক্ষে সম্ভব না। সম্ভব না। ঠিক আছে সে আছে, আপনি তার সাথে সেপারেটেড, ইটস ওকে। আর আপনি তো তার ২ সন্তানের বাবা। হুম, এটা আমি বলতে পারব না, এটা আপনার ব্যাপার। যাই হোক ইন দ্য মিন টাইম আমি তো তার প্রতি উইক হয়ে পড়েছি। ১৮ দিন থাকার পরে সে আমাকে বলে যে আমরা বিয়ে করে ফেলি। সে ঢাকায় থাকতে যখন ওভার ফোনে কথা হতো প্রপোজাল দেওয়ার পরে বলল আমার ওখানে গিয়ে যদি তোমাকে ভালো লেগে যায় তাহলে আমরা বিয়ে করে ফেলবো। ওকে। আমি বলছি ঠিক আছে টাইম উইল সে। হুম, আপনি আসেন আপনার সাথে কথাবার্তা হোক তারপরে দেখা যাবে কি ডিসিশন নেওয়া যায়। হুম, তো যখন ১৮ দিন সে আমার বাসায় থাকলো আমি তার প্রতি উইক হয়ে পড়ি। সে হুম, তখন একদম জাস্ট লাইক অ্যাঞ্জেল মানে হুম, ফার্স্টার মতো তার বিহেভিয়ার। হুম। ফোনে কথা বলা কিংবা ফোন রিসিভ করা টুকটাক হয়তো কথা বলতো। তা আমি যখন আড়ালে চলে যেতাম, আমার কাজে চলে যেতাম কিংবা শাওয়ারে যেতাম, যেকোনো কাজে সাংসারিক, তখন দেখতাম সে খুব স্লো মুডে কথা বলতো। ভয়েসটা খুব লোতে নিয়ে ফোনে কথা বলতো কার সাথে জানি। তো আমি সেটা গায়ে মাখিনি। আমি যখন জিজ্ঞেস করতাম যে, উম কার সাথে কথা বললা? তো বলতো হুম। হয়তো যে মায়ের সাথে কথা বলেছে কিংবা আমার মেয়ের সাথে কথা বলেছে কিংবা দোকানের কর্মচারীর সাথে। সে কিন্তু একটা বিজনেসম্যান পুরনো ঢাকার। ওকে। তো ১৮ দিনের পরে আমরা বিয়ে করে ফেলি আমার বাসায়। সেখানে আচ্ছা। সে বলেছে দেনমোহরের বিষয়টা। তা আমি তখন তাকে বলি যে ২৫ লাখ টাকার কথা বলি। সে রাজি হয়নি। তা বললাম তাহলে ১০ লাখ। সে তাতেও রাজি না। বলল যে ঢাকায় গিয়ে আমরা যখন সবাই জানবে, আপাতত এখানে যেহেতু বিয়েটা করে ফেলছি, এখানে অল্প কিছুতে কাবিনটা হয়ে যাক, রেজিস্ট্রি হোক। ঢাকায় গেলে পরে ঘরোয়াভাবে যখন ধুমধাম করে ইয়ে হবে, তখন না হয় দেনমোহর বাড়ায়ে বিয়ে করা যাবে। আপাতত ১ লাখ দেনমোহর। তো যাই হোক বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সে ৪-৫ দিন ছিল। ঢাকায় আসার পরে সে আমার কাছে বিভিন্ন অজুহাতে সে আসার সময় কিন্তু আমার কাছে সমস্ত খরচ এটা সেটা সে নিয়ে আসছে টাকা-পয়সা মানে চেয়ে। উল্টো আপনার কাছ থেকে নিয়েছে। নিয়েছে, হ্যাঁ। আর এই যে ১ মাস ছিল এভরিথিং আমি বেয়ার করেছি। হি ডিডন্ট স্পেন্ড এ সিঙ্গল অফ পেনি। ওহ মাই গড! ঢাকা আসার পর দেখতাম প্রায় তার মাঝরাতে তার মোবাইল বিজি থাকতো। হুম, র‍্যাপিডলি সে চেঞ্জ। আমি এ নিয়ে যখন তার সাথে কথা বলেছি, তখন সে বলেছে যে, "আমার আত্মীয়স্বজন থাকতে পারে না, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার বোন কথা বলতে পারে না। হুম। ইটস জাস্ট কোয়াইট ইম্পসিবল।" এত একটা রাত্রে? মেয়ে তার বাবাকে রাত্র ১২টার পরে ১২:৩০ ১টায় ফোন দেবে আর ২.৫ ঘন্টা ২ ঘন্টা কথা হবে। এটা মুশকিল। কিভাবে বিশ্বাস্য? আর বোনও যদি ফোন দেয় কখনো, বোন কখনোই মাঝরাতে তার ভাইকে ফোন দেবে না। হুম, অসম্ভব ব্যাপার। এর মধ্যে সে বলেছে যে তার ওয়াইফ যেহেতু চলে গেছে, তার 85 ইয়ার্স ওল্ড একটা মা আছে। তাদের হুম। খাওয়া-দাওয়া কষ্ট, এটা কষ্ট, ওইটা কষ্ট। মানে বিভিন্নভাবে সে ইমোশনালি আমাকে ব্ল্যাকমেইল করে রিলেশনটা বিল্ড আপ করে এবং বিয়ে করে। যাই হোক, এর মধ্যে সে বলল তার ব্যবসায় লোকসান, একটা হিউজ অ্যামাউন্ট সে আমার কাছে দাবি করল। হুম। আমি যেভাবেই পারি তাকে হেল্প করেছি। যেভাবেই পারি। কত টাকা? যাই হোক আমি সেটা মেনশন করতে চাইছি না বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ডকুমেন্টস। অ্যাজ বিং এ হাসব্যান্ড আমি তাকে হেল্প করেছি। হুম,
আমি যদি এখন কোর্টের আশ্রয় নিই, কোর্ট অবশ্যই আমার কাছে এভিডেন্স চাইবে। হুম। তো আমি কোনো ডকুমেন্টস তো আমার কাছে নেই। আমি যতটুকু পেরেছি বিভিন্ন সময় তার সাংসারিক কাজে হেল্প করেছি, এটা ওটা তাকে কিনে দিয়েছি, কিছু জুয়েলারি দিয়েছি। জুয়েলারি জামাইয়ের কি লাগবে? না, আমি দিয়েছি। আমি প্রায় 2.5 ভরি গহনা তাকে দিয়েছি। স্বামীকে? হ্যাঁ, কেন? গিফট হিসেবে দিয়েছিলাম। যে আমার স্বামী আমার তো আছে মোটামুটি। আমি দিয়েছি ভালোবাসার তাগিদে দিয়েছি। আমি তো জানি আচ্ছা। না যে এত বড় ব্রুটালি আমি চিটেড হব তার দ্বারা। আমি তাকে ট্রাস্ট করেছি। দেন আমি ঢাকায় আসলাম জানুয়ারিতে। এগুলো হ্যাসেল চলতে থাকতো। সে আমার কাছে টাকা দিত। বিভিন্ন টাকা চাইতো, ওটা চাইতো। তো ঢাকা আসার পরে তার বাসায় আমি গেলাম। বাসায় যাওয়ার পরে আমি বিভিন্ন সিম্পটম দেখলাম যে সে বহুনারীতে আসক্ত। তার মোবাইলে বিভিন্ন আ কথোপকথন, এগুলো তো আমাকে সে টাচ করতে দেয় না, বাট আমি গেস করতে পারলাম। মাঝরাতে প্রায়ই সে তার মার ঘরে থাকে অনেকটা সময়। আমি যদি ঘরে এন্টার করি, তখন দেখা যায় সে সাথে, সাথে মোবাইলটা কেটে দেয়। ভিডিও কলে কথা বলে। আমি যে প্রফেশনে আছি এটা খুব স্বাভাবিকভাবে ধরতে পারি। হুম। ব্রেন তো শার্প হয় উকিল। হ্যাঁ, আমি এটা ধরতে পারি। তো এই নিয়ে কথা অনেক কিছু হয়। তার মাকে বলে যে এটা আড়ালে, তার মাও তাকে খুব ভয় পায়। যেহেতু 85 বছর বয়স্ক একজন কি বৃদ্ধা, বলবে? কোথায় যাবে? ছেলে তার একমাত্র ভরসা। সঠিক। তো বাসার বাড়ি যা বলেছে আস্তে, আস্তে সবকিছু আমি সর্ট আউট করতে পারি যে he told me everything which that was lying. ওকে। সে মিথ্যা বলেছে আমাকে। এর মধ্যে সে আমার সাথে ভালোই বিহেভ করে। আমি মাঝে, মাঝে খুব রুইন্ড হয়ে যেতাম তার আচরণে, যে এক জীবনে কয়টা মেয়ের ভালোবাসা দরকার? এক জীবনে কটা মেয়ে প্রয়োজন? কেন রাত-বিরাত মাঝরাতে ভিডিও কলে কথা? কারা এরা? হুম। আর আমাকে তো এর আগে তুমি বলেছ যে তোমার এরকম কিছু নাই। এক্স ওয়াইফ এর সাথেও সেপারেশন। তাহলে এগুলো কি? হুম। যাই হোক, সে আমাকে ঢাকায় কি করলো? আম মার্চের ১ তারিখে আমাকে রংপুর থেকে শিফট করালো। হুম। ঢাকায় এখানেই একটা জায়গায় প্রায় ২০,০০০ টাকা বাসা ভাড়া নিয়ে আমাকে রাখলো। আমি রংপুর থেকে শিফট করলাম। সে একটা টাকাও কিন্তু খরচ করেনি। তাহলে শিফট সে করলো কে? আপনি করলেন? হ্যাঁ, মানে আমাকে বাধ্য করালো। যেহেতু বিয়ে হয়েছে, লং ডিসট্যান্স রিলেশনশিপ, ওকে। এটা কেমন? আর তার ক্যারেক্টারটা আমি কিছুটা বুঝতে পেরেছি। হুম। কাছাকাছি থাকলে হয়তো একটা মানুষ রেকটিফাই করতেও পারে নিজেকে। আর হুম। কতদিন বাঁচবো আমরা? হুম। জীবন তো একটাই। রাইট। নষ্ট পথে গিয়ে এই দুনিয়ায় না হয় পার পাওয়া যাবে। কিন্তু আল্লাহর আদালত তো একটা আছে। সেখানে তো কখনো ছাড় হবে না। আল্লাহ কি ছেড়ে দেবে? দেবেন না। সে একটি পয়সাও খরচ করল না। আজকে প্রায় ৪ মাস আমি সেই বাসায় ছেলেকে নিয়ে আছি। রিসেন্ট আমি বাধ্য হয়ে বাসাটা ছেড়ে দেওয়ার কথা বলেছি আমার ল্যান্ডলর্ডকে। সে বাসাটা নেয়ার পর থেকে এই বিভিন্ন কাহিনী, বিভিন্ন সময় আমাকে প্রেশার দিত, টাকা-পয়সা। তার এটা দরকার, তার ওটা দরকার। টুকটাক যা পারে আমার কাছ থেকে সে কিনে নিত। সাপোজ শপিং এ যেত, সে বলত, "বিলটা দেন।" আমাকে এভাবে না, "বিলটা দাও।" তখন তো আমি একটা প্রেস্টিজ ইস্যু, যে আমি যদি বলি যে আমার কাছে টাকা নাই, কিংবা অনেক সময় যদি অত অ্যামাউন্ট না থাকতো আমি বলতাম, "আমি তো টাকা নিয়ে বের হইনি, আমার কাছে এটাই আছে।" তো বলে, "ঠিক আছে, ওইটার পরিমাণেই যেটা কেনা হয়েছে ওইটা শোধ করে দাও।" মাই। রিসেন্ট সে লাস্ট ঈদের পরে আমার বাসায় ছিল। ইন দ্য মিন টাইম তার এক্স ওয়াইফ এর সাথে তার ভালো যোগাযোগ। সে তার এক্স ওয়াইফ এর বিরুদ্ধেও মামলা করেছিল। ডিভোর্স দিয়েছিল, আবার সে ডিভোর্স উইথড্র করেছে। তার এক্স ওয়াইফকে ফোর্সফুলি সে লিখিয়ে নিয়েছে যে সে যদি আরো বিয়ে করে, তার এক্স ওয়াইফের, মানে যে ১ম ওয়াইফ, তার কোনো সমস্যা নেই। তার কোনো অসুবিধে নেই। তার সাথে খুব ভালো সম্পর্ক। হুম। তো এই বাসাটা নেয়ার পরে এখানে সে আমার বাসায় কিছুদিন ছিল। এক্স ওয়াইফকে নিয়ে আমার সাথে একটু তার ইচিং হয়। যে আমাকে তো এগুলো স্ক্যাপ করা হয়েছে। তারপর আমি ভাগ্যকে মেনে নিচ্ছি। যে ঠিক আছে, সে আমার বড় বোনের মতো, একসাথে অসুবিধা নেই, থাকবো। কিন্তু ভাইয়া, দুজন মানুষই তো তার ওয়াইফ। সঠিক। ফার্স্ট জনকে সে ডিসঅনার করে আরেকজনকে রেসপেক্ট করতে পারে না, কিংবা আরেকজনকে ডিসঅনার করে প্রায়োরিটি দিতে পারে না আরেকজনকে। হুম। তো আমি দেখতাম আমাকে সবসময় সে ইগনোর করতো। আমাকে সে আমার সাথে ম্যাক্সিমাম টাইমে মানে কেমন ধরনের একটা অদ্ভুত বিহেভিয়ার করতো। তো এই নিয়ে লাস্ট এপ্রিলের যে পহেলা বৈশাখের দিন সে আমার কাছ থেকে বেশ কিছু কিনে নিল শপিং করতে গিয়ে। রাতের বেলা সে আমার বাসা থেকে চলে আসলো। চলে আসার পরে সে কি করে, ও যেহেতু তাদের খাওয়া-দাওয়ার সমস্যা, আমি বলেছিলাম যদি তোমার ১ম ওয়াইফের সাথে তোমার মিট আপ হয়ে যায়, তাহলে বাসায় নিয়ে যাও। আমাকে ইন দ্য মিন টাইম রমজান মাসে আমাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? আমি গেছি তার বাসায়, তার মা অসুস্থ বলেছে। হুম। প্রায় সময় বলতো, আমি আমার বাচ্চাকে একা রেখে এই যে বাসায় আমি থাকি, অনেক দূর ডিসট্যান্স, মোহাম্মদপুর টু পুরনো ঢাকা। আমার বাচ্চাকে খাবার-দাবার সবকিছু রেডি করে দিয়ে ৩-৪ দিনের জন্য তার বাসায় গিয়ে তাকে জাস্ট লাইক এ মেইড হুম।
তার রান্না বাড়ি, ঘর মোছা, বাথরুম ক্লিন করে, এগুলো সে আমাকে ফোর্স করতো। হুম, এগুলো আমাকে করতে বাধ্য, মানে আমি নাকি করতে বাধ্য অ্যাজ বিং হিজ ওয়াইফ। হুম, তা আমি মুখ বুজে সবকিছু করে দিতাম, তার মায়ের কাপড় ধোয়া, তার মায়ের সেবা, যা দরকার। যেহেতু আমার মা নাই, আমি তার মাকে মা বলেই মেনে নিয়েছিলাম এবং বলেও ছিলাম যে আমি কমিটমেন্ট করলাম আমার লাস্ট ব্রেথ পর্যন্ত আমি তোমাদের দেখে রাখবো, আমি কখনো বেটসে করবো না, যেহেতু আমার মা বাবা ভাই বোন কেউ নেই। লোকটাকে আমি এতটাই ভালোবেসেছিলাম, ভাই আপনি জাস্ট ইউ কান্ট ইমাজিন। আমি সব মেনে নিয়ে আমি আত্মীয় স্বজনকে মুখ ফুটে বলতে পারতাম না যে আমি এভাবে মেন্টাল টর্চার তাদের দ্বারা। তারপরে সে কি করলো, 14 তারিখে আমার বাসা থেকে গেল। সে প্রায় অন্য মেয়ের মানে যে এরকম খুঁজে বেড়ায় সে ফেসবুকে, যে কে সিঙ্গেল মাদার, কে পয়সাওয়ালা, বিভিন্ন মেয়ের সাথে সে রিলেশন করে এবং বলে যে আমার ওয়াইফ নাই। এই সিম্পেথিটা সে তাদের কাছ থেকে অ্যাটেনশনটা ড্র করে। এরকম করার পরে সে 14 তারিখে, এপ্রিলের 14 তারিখে আমার বাসা থেকে চলে গেল। বেশ কিছু যাওয়ার সময় বললো যে আমার হাতে টাকা নেই। সে 26,000 টাকার স্নিকার্স আমার কাছে চাই ঈদে। তা আমি বললাম, আমার কাছে তো সম্ভব না, এখন নেই আমার কাছে টাকা। তারপরে সে 6,000 টাকা দাবি করলো। সে চলে আসলো, আসার পরে 16 তারিখে সে এক মেয়ের বাসায় গেল। আমি সামহাও জানতে পারলাম সে এইভাবে যারা সিঙ্গেল থাকে এসব মেয়েদের কাছে সে যায় টাইম পাস করে, অথবা তার বাসায় নিয়ে আসে। আমার অগোচরে, তার এক্স ওয়াইফের তো কোনো প্রবলেম নাই এই নিয়ে, তার ফার্স্ট ওয়াইফ, কিন্তু প্রবলেম আমার, আমি ক্ল্যাশ করি তার সাথে যে কেন। হুম, আর অ্যাজ বিং এ যে প্রফেশন, আমি অ্যাজ বিং এ লয়ার, আমি তো বুঝি কার উপস্থিতি কোনো মেয়ে যদি তার বাসায় আসে, যেহেতু তার সংসার আমি কাজ করছি, যে এটা এইভাবে ওটা ওভাবে। তারপরে হয়তো গার্ডার, মেয়ের ব্রাশ, টুথব্রাশ অথবা স্যান্ডেলটা কে আসছিল, অথবা ওয়ারিং ড্রেস যদি দেখি, আমি বুঝতে পারি যে সামন ইজ দেয়ার, ওয়াজ দেয়ার। এই নিয়ে তার সাথে আমি বলতাম কে আসে, বলে কি না কেউ আসে না, আমার কাজিন, কখনো বলে আমার কাজিন আসে, কখনো বলে তার ফার্স্ট ওয়াইফ আসে। আমি তার ফার্স্ট ওয়াইফের কাছে জানতে পেরেছি যে সে কখনো যায়নি ওই বাসায়, বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে। 14 তারিখে যখন এপ্রিল আমার বাসা থেকে গেল, এর মধ্যে লাস্ট 2 মাস সে আমাকে তার বাসায় অ্যালাউ করে না। সে ঢুকতে দেবে না আমাকে আর কখনোই তার বাসায়, আমি যেন কোনোদিন ও বাসায় না যাই। বিকজ ওই যে আমি জানতে পেরেছি হুম, হুম, সে আড়ালে বোধহয় আরেকটা বিয়ে করেছে, এটা সে স্ক্যাপ্ট করে রাখছে আমার কাছে। আমি যখন তাকে চার্জ করি সে অস্বীকার করেছে। 16 তারিখে সে এরকম কোনো মেয়ের বাসায় যায় অনেকটা সময়, তা আমি ফোন দিই, সে ফোন পিক করে না। এরকম যখন সে করে, আমি সারাদিনে যদি ফোন দিই, রংপুর থেকে ওরকম আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু সে পিক করতো না ফোন। সে যখন এরকম কাহিনী ঘটায় কিংবা তার বাসায় কাউকে নিয়ে আসে, সে আর ফোন রিসিভ করে না। হুম, ফোন হোয়াটসঅ্যাপে টেক্সট দিলেও সিন করে না। সে আমাকে মেসেঞ্জারে ব্লক করে দেয়, যাতে আমি ওই যে অনেকটা সময় সে মেসেঞ্জারে কথা বলে যাতে আমি টের না পাই। হুম, এই 14 তারিখে এপ্রিলে যখন সে চলে গেল, 16 তারিখ পর্যন্ত আমার সাথে কথা বলেছে, ভালো কথাবার্তা এই সেই। 16 তারিখে হঠাৎ করে সে কি করলো, ওই মেয়ের বাসায় গেল আবার। তার কাছাকাছি সে আমাকে বলেছে তার কোন সিঙ্গেল মেয়ে তাকে বিয়ে করতে চেয়েছে, তাদের সাথে ফ্রেন্ডলি টার্মস এই সেই যোগাযোগ আছে তাদের, তার কাছে নাকি কাউন্সিলিং এর জন্য আসে তারা। হুম, তা আমি বললাম যে সব এরকম ডিভোর্সি কিংবা সিঙ্গেল মম এরাই কি আসে কাউন্সিলিং করতে? বাংলাদেশে কি কাউন্সিলরের অভাব পড়ে গেছে? হুম, প্রফেশনাল কোনো কাউন্সিলর কাছে যেতে পারে না? হুম, বলে আসে, আমি পরামর্শ দিই, এই করি সেই করি। আমি বলছি কেন, কি দরকার? আর সব এগুলোই খুঁজে খুঁজে কি ফেসবুকে বের করা হয় তোমার? হুম। তো 16 তারিখে এরকম সে কার যেন বাসায় যায়। একটা বন্ধ ঘরে কেউ যখন কথা বলে এটা কিন্তু জাজ করা যায়, হ্যাঁ, ইকো হয়। ইকো হয় কিংবা নিরিবিলি শুশান। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কি তোমার কোনো গার্লফ্রেন্ডের কাছে বাসায়, হুম, বলছে না আমি আমার বাসায়। ইন দ্য মিন টাইম সাইড থেকে ওই মহিলা কথা বলেছে। হুম, কে কথা বলে, কার সাথে এত কথা বলো, আমি এটা শুনে ফেলেছি। শুনে ফেলে আমি একটু মিসবিহেভ করি তার সাথে, তুমি আবার আবার গেছো কোনো মেয়ের বাসায় কেন? এই ধরনের চরিত্র কতদিন তোমার থাকবে? এ ধরনের আমি একটু স্ল্যাগিশ ব্যবহার করি যে এরকম লুচ্চা টাইপের হয়ে কয়দিন বাঁচবা। তখন সে ফোনটা কেটে দেয়, আর সে আমার সাথে যোগাযোগ করে না। 16-এর ঘটনা এটা, দুপুরবেলা। হুম, 16 to 17 to 18 এই 3 দিন সে আমার কোনো ফোন পিক করে না। হুম। গত মাসের। হ্যাঁ, এপ্রিলের। হুম, আমার কোনো ফোন ধরে না। তখন 18 তারিখে আমি বাধ্য হয়ে এই 10:30-11টার দিকে আমি তার এলাকায় যাই। এলাকায় গিয়ে তাকে ফোন করতে থাকি, মেসেজ দিতে থাকি। সে কোনো মেসেজের উত্তর দেয় না, ফোন পিক করে না। প্রায় 3.5 ঘন্টা আমি আমার ছেলেকে নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে। আইল্যান্ডের দোকানপাট সব খোলা। আমি তাদের দরজা অনেকবার অনেকবার জোরে জোরে নক করি, ধাম ধাম শব্দ করি। উহুম, তারা কেউ রেসপন্স করে। তখন উনি লাস্ট আমি যখন বলেছি যে আমি বাধ্য হবো তাহলে সমিতিতে জানাতে, ব্যবসায়িক সমিতিতে। তো সে রেসপন্স করে না।
আমি কিন্তু তালা ভাঙবো, যখন টেক্সট দিয়েছে আমি কিন্তু আইদার আমি তালা ভাঙবো। তখন বলছে কি যে তালা ভেঙে দেখেন না কি হয় এর কাহিনী। থানা তো আমার কাছে আছে, আমাকে সে পুলিশের ভয় দেখায়। তো যেহেতু একটা ক্রিমিনাল অফেন্স কারো বাড়ির তালা ভেঙে ঢোকা, তো আমি সেটা মনে করে আমি তখন বাধ্য হয়ে সমিতিতে যাই, ওখানে সবকিছু জানাই। এই দরজা ওই দরজা, সেক্রেটারি সাহেবের সাথে দেখা করে উনি প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করতে বলেন, প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করে উনি সালিশের যে মানে মাননীয় যিনি মাথা থাকেন মুরব্বী মানুষ ওনার কাছে যেতে বলেন। তা লাস্টে যখন মুরব্বীর কাছে গেলাম, উনি আমাকে বললো যে ঠিক আছে আমি দেখছি। উনি তখন ছিলেন না, নামাজে ছিলেন। আমি প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা করেছি আমার বাচ্চাটাকে নিয়ে। মানে একটা জীবনে যে কতটা কষ্ট, মানে অসহায়ত্ব কি অ্যাজ বিং এ অরফ্যান, আমি সেটা বুঝেছি ভাইয়া। তারপরে উনি ওই ওই ভাইজান আসেন, আসার পর তাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে ভার্বালি বলে কি, আমি তো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এইভাবে তো সে থ্রেট দিল। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিস পাইনি। ১৮ তারিখ, ১৬ তারিখের ঘটনা, ১৪ তারিখে সে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গিফট মানে কিছু কিনে শপিং থেকে সে কিন্তু ভালোভাবেই চলে আসছে আমার কাছ থেকে। ১৬ তারিখ পর্যন্ত তার সাথে আমার কমিউনিকেশন ছিল। ১৮ তারিখে সে ওই ভাইজানকে বলে যে আমি তো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তখন উনি মানে মুরব্বি ভালোভাবেই বলেছে যে বিয়ে হলো মাত্র ৪ মাস। ডিসেম্বরে বিয়ে হয়েছে, আজকে এখন ডিভোর্স দেওয়ার কথা বলছো তুমি। তুমি আসো, ওর তো দেনা-পাওনা থাকতে পারে। ওর কি আছে, তুমি কি পাও, ও কি পায় তোমার কাছে, এগুলো মিট আপ করে ফেলো যদি ডিভোর্স দিয়ে থাকো। তখন হ্যাঁ, দেখা করবো আমি। ইন দ্য মিনটাইম ২৯ তারিখে আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল। ওটা আমি পোস্টপোন করি। কারণ সে ২৯ তারিখে বসবে আমাকে বলে। তো আগে যখন বলি সেটা ২৩ তারিখের ঘটনা। সে ওইদিন আসতে বলে, সে আসবে না। বলে আজকে আমার পক্ষে সম্ভব না আসা, দেখা করা। আমি এই পুরনো ঢাকায় যাই, প্রায় ৪০০, ৪০০, ৮০০ টাকা খরচ হয় আমার। বাসা ভাড়া ২০,০০০, আমার বাচ্চার খরচ। সবাই বলবে সহমর্মিতা দেখায়, ৳৫ দিয়ে ভাইয়া কেউ হেল্প করে না। একটা মেয়েকে নিঃস্বার্থভাবে কেউ সহযোগিতা করে না, ফিন্যান্সিয়াল সাপোর্ট দেয় না। তাও আল্লাহর কাছে শুকরিয়া যে আমার চলার মতো কিছু সক্ষমতা আছে। বাবার কিছু প্রপার্টি আছে, বাড়ি ভাড়া পাই। আমি কিছু আমার বিজনেসে কিছু টুকটাক ইনভেস্টমেন্ট আছে, ওখান থেকে আসে। কিন্তু অসহায়ত্বের কষ্ট যে কি আমি সেটা খুব ভালো করে জানি। আর মামলা করে কি হয় ভাইয়া বলেন? নারী শিশুর মামলা করব আমি। আমি আমি আমার সাথে যে এতগুলো টাকা সে নিয়েছে সেই মামলা করব। কি হয়? অনেক লেন্থি প্রসেস মামলা। আমি তাকে বারবার হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছি যে আপনি বিষয়টা মীমাংসা করেন প্লিজ। এই জীবনের এই বয়সে এসে এরকম একটা মানে আনএক্সপেক্টেড যে আমার জীবনে একটা দুর্যোগ আসবে আমি কখনোই চিন্তা করতে পারি না একটা দুর্যোগ আসবে। সে এখন পর্যন্ত আমার সাথে কখনোই বসার বিষয়টা করেনি। বসতে চায়নি। আমি সমিতিতে দরখাস্ত দিলাম। তারা অ্যাকসেপ্ট করল। তাকে ২৯ তারিখে ডাকলো। আমি ওই ভাই মুরব্বিকে বললাম যে, "ভাইজান আমি তো ২৯ তারিখে ইন্ডিয়া যাওয়ার কথা। আমার ভিসা হয়ে গেছে। ভিসা আগেই করতে দিয়েছিলাম।" তা ঠিক আছে আমি পোস্টপোন করি। সেখানে আমি লুজার হলাম। ইন্ডিয়া যাওয়াটা হলো না। সে ২৯ তারিখে বলবে মানে বসবে বলল। ওকে, আমি আমার মামাকে নিয়ে সমিতিতে গেলাম ২৯ তারিখে। আমার ছেলেও ছিল সাথে। আমরা ১ ঘন্টা ওয়েট করেছি। তাকে বাধ্য হয়ে পরে সেক্রেটারি সাহেব ওই সমিতির ফোন দিল। সে আসেনি, আসবে না। বলছে, "আমি দূরে আছি, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না।" আমরা বসে থাকলাম। চলে আসলাম। সে তার ইচ্ছেমতো একটা ডেট দিচ্ছে। তো ওই তারিখে আমার আবার ছেলে বাইরে পড়তে যাবে। আমি পাসপোর্টের বিষয়ে একটু হ্যাপাজার্ড এর মধ্যে ছিলাম, রাশ। আমাকে আমার এরিয়ায় যেতে হয়েছে ছেলেকে নিয়ে, ওর পাসপোর্ট, এনআইডি, ওর ট্রান্সক্রিপ্ট রেডি করা। চলে আসছি। এসে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি থানায় গেছি। আমাকে কোনো জায়গা থেকে আপনার সাহায্য আসলে পাওয়ার কথাও না। একটা মুরব্বী মানুষ 60 বয়স হয়ে গেছে, তারে কে গাইড করবে? সে নিজেই তো সবার জন্য গাইড। এলাকার সবাই বলে যে, "এরকম মানে একটা বাটপাড়ের খপ্পরে তোমার মতো একটা মেয়ে কিভাবে পড়লো?" আমাকে এইটা আসলে আমার নিজেরও এটা প্রশ্ন। ভাইয়া আমি আসলে ভালোবাসা কোনো কিছু মানে না। নাহলে ১৪ বছর একা থেকে একটা এতিম মেয়ে একটা ৪ বছরের বাচ্চাকে ১৯ বছর করেছি আমি একা যুদ্ধ করে। ভালোবাসা হলে কখনো কোনো কিছু মানে না ভাইয়া। এইটাকে ভালোবাসা বলবেন আপনি যখন আপনি জানতেছেন আপনার হাসবেন্ড একাধিক নারীর বাসায় গিয়ে ঘুমোচ্ছে। আপনি প্রমাণ দেখছেন। তারপরে আপনি তার সঙ্গে সংসার করতে এটা চান। তো আমি আগে জানতাম না। এখন তো জানেন, এখনো আপনি সংসার করতে চান তার সাথে। কেন? আপনি তো আর ১৩ বছরের খুকি না। আপনি ১৯ বছরের বাচ্চা। না আমি সংসার আমার কথা হচ্ছে যে ভাই হি ডিড সো আমার লাইফটাকে রুইন কেন করবে সে? আমি তো তার সে কোনো ক্ষতি করিনি। প্রত্যেকের ক্ষতি করার জন্যই সমাজে বইসা আছে।
আপনার এত বড় ক্ষতি যখন হয়ে গেছে আপনি বুঝতে পারলেন, টিল ইউ আর ক্রাইং ফর হিম, নট ক্রাইং ফর ইউ। আপনি আপনার জন্য কাঁদতেছেন না, কাঁদতেছেন ওই ভদ্রলোক কেন আপনার সাথে নাই। তা ভদ্রলোক দেয় না, মেন বিষয়টা হচ্ছে যে আমার সাথে সেরকম ধোঁকাবাজি কেন করবে? এরকম আমার মতো আরো অনেক মেয়ের সাথে সে ধোঁকাবাজি করছে, করে যাবে সে। কিন্তু এখানটা তো আমি তো আপনারও দোষ দেখি। আপনি ওকে বিয়ে করলেন 18 দিনের মাথায়, আপনি তার বাড়িতে একবার গেলেন না। ওই 18 দিনে তার বিহেভিয়ার গুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। হোক, কিন্তু আপনি একজন লোককে বিয়ে করতেছেন ভাই, বন্ধুত্ব করতেছেন না। তার চেয়ে বড় কথা, আপনি 18টা দিন, একটা মাস একজন অচেনা লোককে বাসায় রাখেন কেমন করে? হাউ? এটা হয়তো আমার ভাগ্যে ছিল, তা এটা নাহলে এটা আমি ভাগ্য কেন না তো, দুর্বল দরজা তো হবো আপনি কেন? খুলছেন। ফেসবুকে পরিচয়, আপনি ম্যাক্সিমাম তার সঙ্গে কফি শপে দেখা করতে পারেন। 2 বছর 10 বছর না, প্রেম সে করলে, বলেছে আমি যে আরে এলাকায় ভাই থাকি। সে যা যা ইচ্ছা বলুক, কিন্তু আপনি তো এজ এ ওম্যান, আপনি একটা মেয়ে, আপনার ঘরের মধ্যে আপনি একটা লোককে 1 মাস রাখতেছেন, 18 দিন রাখার পরে তাকে বিয়ে করতেছেন। হাউ ইউ কুড ডু ইট? এটা স্টুপিডিটি, স্টুপিডিটি, ইট শুড বি আ ক্রাইম। এবং তারপরে আপনি এখন তার জন্য আবার কাঁদতেছেন। সে তো আপনার কাছে যেরকম 18 দিন থাকার পরে বিয়ে করছে, আরেক জায়গায় গিয়ে 18 দিন থাকার পরে বিয়ে করবে, এটাই তো নিয়ম। এবং আপনি তাকে ঘর খুলে দিলেন, আসো থাকো, খাও, টাকা দিচ্ছেন, বাসা ভাড়া করতেছেন, সবই আপনি খরচ না, করতেছেন, 4 তাহলে জামাটা বছর তো। রিলেশন একটা মানুষের সাথে, তাহলে মানুষ কিভাবে ভাইয়া বলেন মানুষকে ট্রাস্ট করবে? 4টা বছর, এক ট্রাস্ট দুদিন না। করতে হলে আগে আপনাকে, যদি আপনি বিয়ের কথা বলেন, একদম তথাকথিত একটা অশিক্ষিত লোকও ওই লোকের বাড়িতে যাবে, আশেপাশের জায়গায় গিয়ে খোঁজ নিবে। ইউ ডোন্ট ডু ইট। আমার আসলে এখন যে এজে আমি আছি, হ্যাঁ, এটা আমার একটা কেউ বড় করবে না, না ভুল। না জেনে কেউ করবে না এটা। আমার তকদিরে হয়তো লেখা ছিল এই না না, সাফারেন্সটা। দিস ইজ নট অ্যাবাউট তকদির, দিস ইজ অ্যাবাউট ওন মিস্টেক ব্রাদার। এখন 4 বছর ভাইয়া দেখেন, 4 বছর 4টা তার সাথে বছর ফোনে কথা হয়েছে, দেখা হয়নি। ভিডিও কলে কথা হয়েছে, ওই তার তো ফোনে সার্ভিস কথা হয়েছে সবকিছু, হ্যাঁ ডিজিটালি, হ্যাঁ হ্যাঁ। ফোনে কথা হয়েছে। 4 বছর তার সাথে আমার তো ভালো বন্ধুত্ব, এই 4 বছরে কিন্তু আমি ভালো বন্ধুত্ব সে মানে এই না যে আপনি তাকে ঘরের মধ্যে নিয়ে আসতে পারেন। না, আমি তো ওই 4 বছরে যখন সে আমাকে 1 বছর প্রেমও আগে, করছেন, ফাইন, প্রেম হ্যাঁ, করলে মানুষ এক বেলা এসে থেকে ভাইগা চলে যায়, কিন্তু আপনি তাকে দিনের পর দিন রাখতেছেন। দ্যাট ওয়াজ নট মাইন্ড প্রফেশন, সেটা তো আমার পেশা ছিল না যে আমি কাউকে নিয়ে আসবো। আমি তো ওই মেন্টালিটি ড্র সে তো করে যে এসছে তাকে এবং বিয়ে দরজাটা করবো। হ্যাঁ, আপনার বাড়িতে উঠছে, আমি তো ডিসিশন ইজ হ্যাঁ, ইয়োর্স। আমি তো ডিসিশন নিয়েছি যে 4 বছর যখন মানুষটাকে দেখেছি তার তাহলে আমি খারাপ, তাকে বিয়ে করবো, ফাইন, হ্যাঁ, খারাপ ডিসিশন কিছু নিছেন। দেখিনি। না, হ্যাঁ বিয়ে হ্যাঁ করবো, খুব হ্যাঁ আরাম কথা, ফাইন। হ্যাঁ আমি ওই লোকটাকে বিয়ে করবো, আমি ওই লোকটাকে জানছি যে ওকে। হ্যাঁ, 4 বছর ধরে তাকে আমি জেনেছি। গেছেন ওর বাসায়, গেছেন, না, খোঁজ লোক বাসা পাঠাইছেন? না, কাকে পাঠাবো বলেন? আমি তো আরে আপনি বিয়ে, তাহলে এখন আপনি অন্য মানুষের কাছে বিচার কেন চান? ডিসিশন আপনি নিছেন, আপনি বলতেছেন আপনি পাঠানোর কেউ নাই, আপনি কাউকে বিশ্বাস না, করতেছেন, তাহলে এটা আপনি আমি অন্য মানুষের কাছে একতরফা বিচার কেন কেন? সাফারিংস এ থাকবো বলেন? অবশ্যই সে তো একটা বিয়ে কথা করছে, বলি, একটা কারণ মেয়ের আপনি জীবন নষ্ট করে দিয়েছে। অবশ্যই তার জন্য সে দায়ী, এবং তাকে হ্যাঁ, তার শাস্তি পাইতে আমি হবে, তো সেটা তাকে খারাপ জিনিস আমার, করছে। আচ্ছা, মানুষ হয়ে যদি একটা এতিম মেয়ে যদি একটা মানুষকে বিশ্বাস করে, সেটাকে আমার অপরাধ বলেন? বিশ্বাস একটা জিনিস, অন্ধবিশ্বাস ভালোবাসা একটা কি জিনিস। অপরাধ বলেন? অন্ধবিশ্বাস অন্য জিনিস, বিশ্বাস এক জিনিস আপা। আমি ভেবেছি আমার যে বাচ্চাটা তো বাইরে চলে যাবে, আমি তখন একদম একা। এবং আপনার তো আরো বেশি সচেতন হওয়া উচিত। প্রয়োজনের ছেলের সাথে আপনি শেয়ার করছেন, তাকে তো বলতে পারতেন, আব্বা তুই একটু খোঁজ নিয়ে আয় তো, লোকটা কেমন। ইজি ছিল। আমি, ওটা হয়তো আমার অপরাধ হয়ে গেছে যে খুব কাউকে। বড় অপরাধ, এবং তার রেজাল্ট আপনি পাচ্ছেন। এবং যেই হাজবেন্ড বউয়ের কাছ থেকে কমপ্লিটলি প্রতি সেশনে টাকা চাচ্ছে, হাউ কুড বি সে আ আমার কাছে হাজবেন্ড? 2 কোটি টাকা চেয়েছে, আমার বাবার বাড়ি আছে, একটা প্রপার্টি বিক্রি করে, তার এক্স ওয়াইফ পর্যন্ত আমাকে টাকা লোন চেয়েছে আমার কাছে ফোনে। হ্যাঁ, আপনাকে বুঝেন মুরগি কেমন পাইছে ফ্যামিলি? হ্যাঁ। লিটারালি। এখন লাস্টে যখন আমি টাকা না দিয়ে, না মানে অস্বীকার করেছে না দেবার জন্য, তারপর থেকে ঝামেলা সে শুরু হয়েছে। এখন রিভেঞ্জটা নিচ্ছে। এইটাই তো নিয়ম। না, 4 মাস একটা মেয়ের জীবন নষ্ট করে, 4 বছর পরিচয়, তা সে আমার প্রতি ভালোবাসা জন্মাইছে, আমাকে আমার আপনাকে বিশ্বাস 4 বছর ধরে অর্জন খুঁজছে, করছে। 4 বছর ধরে বুঝছে যে আপনার কি কি আছে, কি কি প্রপার্টি আছে, এবং যখন দেখছে আপনি কোটি টাকার মালিক, তখন দিচ্ছে যে আপনাকে জালটা বিছাইছে 4 বছর মিলে। এবং আমার ধারণা তার ওয়াইফ এটার সঙ্গে সে সম্পৃক্ত। হ্যাঁ, তার ওয়াইফ, আমি যখন বলেছি যে এটা তো সে করতে পারে না, এখন বলে যে আমি অ্যাবিউজ করছি, তাকে মেন্টালি অ্যাবিউজ করছি। সে একটা মেয়ে হয়ে কিভাবে লিখে দেয় তার হাজবেন্ডকে অন্য মেয়ের কাছে যেতে, তার কোনো আপত্তি এটা নেই তার বলেন? ইচ্ছা। কিন্তু আপনি বলে না যে জেনে শুনে বিষ করিলাম পান, আপনি তাই করছেন। আপনি 4টা বছর ধরে তাকে রেকি করার সুযোগ দিচ্ছেন, আপনার সম্পত্তির কথা বলছেন, আপনার অসহায়ত্বের কথা বলছেন, সে সেটাকে গায়ে মলম বোঝাইছে, তারপরে আসছেন, এসে সে দেখছে আসলে ঘটনাগুলো সত্যি কিনা, সে থাকছে আপনার বাসায়, বোঝার চেষ্টা করছে যেটা ভাড়া বাসা নাকি নিজের বাসা, সে আপনার সম্পত্তির খোঁজ নিচ্ছে, তারপরে গিয়ে সে সিদ্ধান্ত হয়েছে বিয়ে করবো। এবং যখন আপনি 25 লাখ টাকার কথা বলছেন, সে 1 লাখ টাকা করছে, কখনো আপনার সন্দেহ লাগে নাই তাকে নিয়ে। সে যখন বলতেছে পরের বার বিয়ে করবো, বিয়ে করার সময় আমি বেশি হ্যাঁ, বেশি যদি কাবিন আমার দিব। যদি এক সেকেন্ড অপরাধ, দেখেন, আপনাকে কি বলতেছে যে এখন কোনো মতো বিয়ে করে 1 লাখ টাকা দিয়ে, যখন পরের বার বিয়ে করবো তখন বেশি টাকা দিব, তাই তো?
তার মানে হচ্ছে সে বলতেছে যে এই বিয়েটা কেউ জানবে না, ওই সময় বিয়ে করবো সেটা জানবো। তখন আপনি কেন বললেন না ঠিক আছে তাহলে এখন 1 কোটি টাকা দাও, ওইটা তো কেউ জানবেই না, পরের বার তুমি যা ইচ্ছা দিও? ওয়াই ডোন্ট ইউ টেল ইট? সি, আমি মেনে নিচ্ছি ভাই, আমার সমস্ত অপরাধ। এভরি সিঙ্গেল স্টেপ ইউ ডিড ইউর ওন ডিড। আপনি গর্ত ভাইয়া, নিজে খুঁজছেন। তাহলে পৃথিবীতে আমি যদি অপরাধী হই, তাহলে পৃথিবীতে কোনো মেয়ে সেকেন্ড টাইম, কোনো ভালো মেয়ে, অনেস্ট মেয়ে কোনোদিন কোনো পুরুষকে বিশ্বাস করবে এইরকম না, করে যদি বিশ্বাস করে আমি বলবো কোনো মানুষকে ভালোবাসবে বিশ্বাস না। করা উচিত না। অন্ধ বিশ্বাস নো, বিশ্বাস আপনি করতে পারেন সম্পর্কে বোন, অন্ধ বিশ্বাস করা যাবে না। আপনি একটা চোরকে এনে বলবেন যে ঠিক আছে তুমি আজকে থেকে ভালো, আমার সম্পত্তি তুমি দেখো, বলবেন? বলবেন না। অথচ আপনি একটা লোকের ঘরের মধ্যে ঢুকায় বললেন যে তুমি আমাকে দেখো, আমার সম্পত্তি দেখো, আমার সন্তানকে দেখো। চেনেন না, জানেন না কোনো কিছু, এবং আপনি এখন কেঁদে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, আপনার কেউ নেই। আপনি একটা এতিম মানুষ, অসহায় মানুষ, আপনার হাত ধরার কেউ নাই, চোখ মোছানোর কেউ নাই, আপনি একটা বাটপারের পাল্লায় পড়ছিলেন। আজকে আপনার সন্তান আপনার কান্না দেখবে কেন? আমি সরি আপনার সঙ্গে এইভাবে কথা বলতেছি, কিন্তু দিস ইজ রিয়ালিটি। আজকে আপনি অসহায় একটা মানুষ, আপনার আজকে অর্থনৈতিক সচ্ছলতা আছে, আপনি আজকে হ্যাপি থাকার কথা। মা বেটা মিলে সুখে শান্তিতে বাঁচবেন, কাউকে ভালো লাগলে তাকে বিয়ে করবেন, তার সাথে জীবন কাটাবেন, কিন্তু কি লাইফ আপনি পাইলেন আজকে? এবং এর বিচার আপনাকে কে দেবে? সে একটা 60 বছরের বুড়া লোক, তার বিচার কে করবে? তার 85 বছরের মা, তার তো বলার কিছু নেই। তার মাও জানে সে যে প্রতিনিয়ত মেয়ে নিয়ে আসে, সে থাকে এই তার বাসায়, কি বলার আছে বা ওই কিছু বয়সী বলবার। মানুষের? কিচ্ছু বলার নেই। তার না খাবার না দিলে সে মরে যাবে না খায়। আমার যা ক্ষতি হয়েছে, আমার এখন তাই যে আমার সাথে মিউচুয়ালি বসুক, সে আমি এখন অনুরোধ করি আমার যা যা ক্ষতি করতে সেগুলো সে ফেরত দিয়ে দিক। টাকা পয়সা হ্যাঁ, জীবনেও দেবে না। আপনি 1 লাখ টাকা পাইতেন, সে হয়তো 5-7 লাখ টাকা আপনার কাছ থেকে এর মধ্যে নিছে আমার যা মনে হচ্ছে। আরো বেশি টাকা নিয়েছে। কত টাকা গেছে প্লাস মাইনাস? প্রায় 20 লাখ। 20 লাখ টাকা। জুয়েলারি কিছু আছে তার কাছে। আমার মানে বিশ্বাস করে আমার সিকিউরিটির জন্য বলেছে যে তার মার কাছে রাখ। Wait, আপনার বাসা থেকে জুয়েলারি না, নিয়ে? ওখান থেকে না, আমি যখন এখানে ওই আসছি। তো, হ্যাঁ, মানে আপনার বাসায় তো আনসেফ। সেটা। হ্যাঁ, আনসেফ। আপনার বাসা থেকে জুয়েলারি নিয়ে তার মার বাসায় রাখলো সিকিউরিটির জন্য, এবং তার মা 85 বছর বয়স্ক। আপনি নিজেকে নিশ্চয়ই আপনি ইনোসেন্ট বলবেন না, আপনি গাধা বলবেন নিজেকে। এটা ইনোসেন্সি না, এটা গাধামি। আপনার গহনা দিয়ে দিলেন, যাও নিয়ে যাও তোমার আরেক বাসায় আরেক। এটা আমার অপরাধ। এটা আমার, যারা আমার পরিচিত জানে যে আমি খুব চাইলিশ, খুব সহজে মানুষকে ট্রাস্ট করি, বিকজ আমার তো আপন কেউ নাই এখন, কাউকে আপন ভেবে। আপন কেউ নাই, তাহলে তো একটা মেয়ের আরো বেশি সতর্ক হওয়া উচিত। একটা কাজ 100 বার করে সে চিন্তা করবে। করি তো ভাইয়া, 14 বছর কাটিয়েছি। তাহলে এখন আমি এগুলো কেন, এই ভুলটা কেন আমার জীবনে হবে বলেন? ওই যে বলে যে ভালোবাসা আসলে অন্ধ, নিষ্পাপ ভালোবাসা আসলে কখনো কোনো কিছু মানে না। এবং জানেন আমি বিশ্বাস করি ভালোবাসা বলে কিছু নেই। প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের জন্য একজন আরেকজনের সঙ্গে মেশে। আমার তো কোনো স্বার্থ ছিল না, আমার একটা মানুষ ভালোবাসার একটা আপনার অভিভাবক স্বার্থ দরকার ছিল, ছিল। একটা মানুষ দরকার ছিল, এবং যেই লোকটা সবকিছু ছেড়ে এসে আপনার সঙ্গে 25 দিন থাকতে পারে, এর চেয়ে ভালো অপশন আপনার হাতে ছিল না। আমার ছেলেটা চলে যাবে বাইরে, আমি একা হয়ে যাব, হু উইল টেক অবশ্যই কেয়ার অফ মাইন। আপনাকে টেক কেয়ার করার কেউ লাগবে না, আপনি নিজে যথেষ্ট স্ট্রং আছেন। এই ডিপ্রেশন আপনার শরীরটা ভাঙবে। আমি কিভাবে এখান থেকে নিজেকে রেস্কিউ করব, কিভাবে কি করব আমি নিজেও জানি না। লাস্ট 2 মান্থস আমার লাইফে যে কি যাচ্ছে শুধু আমি একা জানি। এখান থেকে রেস্কিউ করার জন্য দুটো পথ আছে বোন। নাম্বার 1, ও ছাড়ার আগে আপনি ওকে ছেড়ে দেন। নাম্বার 2, ওর কাছে যে জিনিসপত্রগুলো আছে কেস করে দেন, হয়তো দিবে, বা কেসের কথা বলেন, বা পুলিশের কাছে বিচার দেন। পুলিশ অনেক হেল্প করে সব জায়গায়। আর আপনার তো সব বড় বড় মানুষ, সমস্ত বিচারকরা আপনার বন্ধু, তারা নিশ্চয়ই আইনের পথে হেল্প করবেন। এ নিয়ে বলুন, আপনার লাইফ নিয়ে যদি লাস্টলি যারা দেখতেছে ক্ষতি সেদের জন্য কিছু বলতে চান? আমি আমার মতো যারা যারা আমরা প্রত্যেকটা যে যত বড় সেক্টরে উইমেন্স রা বাংলাদেশ রেসপেক্টে কাজ করি না কেন, আমরা কোনো একটা জায়গায় বড্ড অসহায়, বড্ড দুর্বল আমরা। আর এই যে পুরুষ কিংবা মহিলা যারা নোংরা প্রকৃতির হয়, যারা বাজে বাজে মানসিকতার মানুষ হয়, তারা এই সহজ সরল এই নিষ্পাপ মানুষগুলোর মন নিয়ে খেলা করে, তাদের তাদের টাকা পয়সা এগুলো লুটেপুটে খাবার ধান্দাই তারা থাকে।
আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি যে ভুল করেছি, প্লিজ কখনো কাউকে ট্রাস্ট করেন না। অন্তত ভালোবাসায়, নিষ্পাপ ভালোবাসায় কখনো অন্ধ হয়ে যেয়েন না। তাহলে আমার মতো ধুঁকে ধুঁকে মরতে হবে প্রতিনিয়ত, জীবনের প্রতিটা মুহূর্তে। আমি মান সম্মানের ভয়ে কারো কাছে যেতে পারি না, কোথাও গিয়ে সাহায্য পাই না। মামলা করে কি হয় বলেন? মামলা করে কি কোনো রেকটিফিকেশন আসে মানুষের জীবনে? যদি আল্লাহ হেদায়েত না দেয়। আর মামলা এদেশের প্রেক্ষাপটে মামলা অনেক লেন্দি প্রসেস। টাকা পয়সা খরচ হয়। এত টাকা পয়সাই বা আমি মামলা চালানোর কোথায় পাবো বলেন? আর অনেক মেন্টাল স্ট্রেস, একটা মামলা করতে গেলে মানসিকভাবেও অনেক স্ট্রেস নিতে হয়। আমার নেওয়ার সেই সামর্থ্য নেই। আমি চাই কোনোভাবে ওই লোকটাকে আমার মুখোমুখি বসানোর জন্য যে আমার কি অপরাধ? একটা মেয়ের জীবন নষ্ট করে দিল। কেন? আমি কি দোষ করেছি? একটা মানুষে একটা ভালোবাসায় অন্ধ হয়েছি। একটা মানুষে একটা মানুষকে বিশ্বাস করেছে নিষ্পাপ ভালোবাসা দিয়ে, নিঃস্বার্থ ভালোবাসায়। নাহলে ৪ মাসের মাথায় একটা মেয়েকে বিয়ে করে তাকে ছেড়ে দিবে, তার হাত ছেড়ে দিবে। এটা কতটা অমানুষ হলে পারে বলেন? আই এম সরি। আমি বাধ্য হয়ে এখানে এসে আমার সমস্ত কষ্টের কথা বলছি। বিকজ I don't have any alternative. আমি লোকাল থানায় গিয়েছি। তারা চাইলে কিন্তু ক্ষমতা এক্সারসাইজ করে পারত ওই লোকটাকে কলার ধরে টেনে নিয়ে এসে আমার সামনে বসাতে। আমি মান সম্মানের ভয়ে আত্মীয়-স্বজনকেও বলতে পারিনি। পরে বাধ্য হয়ে আমার ২-১ জন আমার কাছের আত্মীয়কে বলেছি। বোন আল্লাহ ব্লেস, আমরা দোয়া করি এবং যারা দেখছেন সতর্ক থাকবেন এরকম মানুষদের কাছ থেকে। অনেক তৃষ্ণা লাগছে হয়তো আপনার একাকিত্বের তৃষ্ণা। আমি কি নেক্সট টাইম আর মানুষ হিসেবে কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো বলেন? না, বাট একা কিভাবে একটা মেয়ে এই সমাজে পথ চলতে পারে? কিভাবে? আজকে বাবা-মা বেঁচে থাকতো সাপোর্ট দিত। আজকে নিজের মায়ের পেটের ভাই-বোন থাকতো, পাশে নিশ্চয়ই দাঁড়াতো। কিন্তু আমার তো কেউ নেই। মামা খালারা কি করবে? তাদেরও তো নিজের কর্ম আছে। এজন্যই বলে অনেক তৃষ্ণা লাগলেও হাতের কাছে বিষের পাত্র থাকলে খাইতে হয় না। আমি যে সিচুয়েশনে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, অন্য কোনো মেয়ে মাস্ট সুইসাইড করতো। একটা মানুষ যখন আত্মহত্যার পথ বেছে নেয়, তখন সমাজের বিবেকবান মানুষের টনক নড়ে। তখন মিডিয়া নড়ে চড়ে ওঠে। কিন্তু আমার মতো যারা অসহায় মেয়েরা কুঁড়ে ধুঁকে ধুঁকে প্রতিনিয়ত মৃত্যুর দিকে যায়, তাদের খবর কেউ নেয় না, এই সমাজ নেয় না, এই সমাজের অধিপতিরা নেয় না। আজকে আমি যদি সুইসাইড করতাম তাহলে হয়তো বিবেকবান সমাজের টনক নড়তো। আমি একটা নোট লিখে যেতাম, তখন মিডিয়া নড়ে চড়ে উঠতো। আমার একটা নিষ্পাপ বাচ্চার জন্য আমি তা পারছি না। সমাজের সবচেয়ে বড় শ্রেণীর মানুষ, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে দূরে যারা, এসব সবচেয়ে মুখোশধারী মানুষদের থেকে সাবধান আপনারা প্লিজ। একটা মানুষ আজকে কাঁদতেছে। আমি আমি আপনি আমার নিজের চোখ বিশ্বাস হচ্ছে না। আমি রাতে ঘুমাতে পারি না টেনশনে। আমাকে ডিসিপ্লিন খেতে হয়। আমাকে ঘুমের পিল ইউজ করতে হয়। আমি বাসা ভাড়া দিতে না পারার কারণে আমি বাসা ছেড়ে দিতে হবে। আমার 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 যে ইকোনমিক্যাল কত লুজার আমি। আপনারা কেউ কখনো প্লিজ আর কোনদিন কোনো মানুষকে ট্রাস্ট করেন না। পশুকে ট্রাস্ট করেন তাও ভালো। বলে না যে কুকুর অনেক বিশ্বস্ত। কুকুরকেও বিশ্বাস করা মনে হয় ভালো। কারণ এখন লেবাসের অন্তরালে মানুষের মুখোশধারী কতটা নোংরা, আমার চেয়ে বেশি কেউ জানে না। আমি জীবনভর শুধু ন্যায় বিচারের আশায় দ্বারস্থ হয়েছি। সবাই আশ্বাস দেয়, পাশে থাকবার, সহযোগিতা করবার। কাজের বেলায় কেউ পাশে থাকে না। কেউ না। No one. কেউ
হ্যাঁ, আমি সবারই বলতে চাই, আমি যদি কাউকে বিশ্বাস করে ভালোবেসে যদি অপরাধ করে থাকি, কাউকে যদি অন্ধভাবে বিশ্বাস করে থাকি, আমি ক্ষমা চাইছি। কিন্তু আমার পরে যেন কোনো মেয়ে এরকম কষ্ট না পায় জীবনে। কাউকে বিশ্বাস করে এতটা যেন ক্ষতি না হয় কোনো মেয়ের জীবনে। আমার জায়গায় অন্য কেউ হলে অবশ্যই আত্মহত্যা করত। আমি শুধু আমার সন্তানটার মুখের দিকে তাকায় আমি আত্মহত্যা করতে পারছি। কারণ ও ৪ বছর বয়স থেকে ওর বাবা হারা। হায়! আমি শুধু এই দেশের ১৮ কোটি মানুষের কাছে আমি জাস্টিস চাই। এই ভণ্ড এরকম প্রতারক মানুষগুলোর মুখোশ খুলে দিতে চাই। আর যেন কোনো মানুষ এরকম কষ্ট না পায় লাইফে অন্তত ভালোবেসে।